নিউ ইয়র্কের জ্যাকসনহাইটস থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। সরকারের ভিতরে সরকার, ক্ষমতার ভরকেন্দ্র সামরিক বাহিনী এবং সামরিক বাহিনীর সাথে সরকারের, জনগণের বা অন্যান্য রাজনৈতিক দলের সম্পর্ক, আন্তঃসম্পর্ক বা গোপন কোনো আতাত নিয়েও নানা ধরনের কথা চলছে। এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য, ক্ষমতার ভরকেন্দ্র নিয়ে কথা বলার জন্য এবং আরও যেসব বিষয়গুলি রয়েছে নিরাপত্তা নিয়ে কথা বলার জন্য আমরা আজ সঙ্গে রয়েছে আমাদের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরও থাকছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি যিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সামলাচ্ছেন সেই উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভাই আজকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে আছেন। আর জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। একটা বিষয়ে আমি একটু প্রথমে জানতে চাইবো, যে সেটি হলো আমাদের জন্য যদি একটু আপনি পরিষ্কার করতেন, যেমন রাজনৈতিক দলগুলোকে এখন আপনি ক্ষমতার কেন্দ্র বলতেছেন, সরকার অনেকগুলি সিদ্ধান্ত আসলে রাজনৈতিক দলগুলোর বাইরে নিতে পারছে না, সেনাবাহিনীকেও আপনি একটা ক্ষমতার কেন্দ্র বলছেন। আমরা কি এরকম বলতে পারি, যেরকম আমরা আসলে মানে আমার কানে যেরকম করে কথা আসে, সেটা হচ্ছে যে এখন বাংলাদেশ সরকারের, অর্থাৎ আপনাদের সকল সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে বিএনপি? আমরা কি এরকমভাবে বলতে পারি যে আসলে জেনারেল ওয়াকারের পদপদবীর দিক দিয়ে তিনি আপনাদের সরকারকে রিপোর্ট করার কথা থাকলেও কাগজে কলমে অনেক ক্ষেত্রে তিনি একটি পক্ষ হয়েছেন? আপনি কি এরকমটাই বলছেন? বা আপনি যদি এই ব্যাপারটা আরেকটু ব্যাখ্যা করতেন, যে রাজনৈতিক দল বলতে কি শুধু আপনি বিএনপিকে বোঝাচ্ছেন, নাকি জামাত বা এনসিপিকেও বোঝাচ্ছেন? ক্ষমতার কেন্দ্র সামরিকায়ন বলতে কি আপনি জেনারেল ওয়াকারকে বোঝাচ্ছেন, নাকি জেনারেল ওয়াকারেরও আয়ত্তের বাইরে এরকম কোনো কিছুর কথা আপনি বলছেন, কোনো বাইরের রাষ্ট্রের? না, আমি 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 এখানকার মানে ক্ষমতার কেন্দ্র বলতে নির্দিষ্ট রাজনৈতিক দল না বলে আমি এখানে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট যেটা আছে, এস্টাবলিশমেন্ট আকারে এখানে বলি। যেমন মনে করেন যে যদি উদাহরণ দেই, যে স্থানীয় সরকার নির্বাচন, আমি তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে। স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত তো আমি নিতে পারি নাই, আমি না, শুধু আমার সরকারও নিতে পারে নাই, কারণ এখানে রাজনৈতিক দলগুলোর এখন ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আলোচনা হয়েছে, সেখানে আমার জানা মতে বিএনপি এবং তাদের কয়েকটা সহযোগী দল ছাড়া বাকি সবাই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত ছিল। এবং আমিও চেষ্টা করেছি যে অন্ততপক্ষে, কারণ দিন শেষে নাগরিক সেবা থেকে শুরু করে উন্নয়ন কার্যক্রম যে ব্যাহত হচ্ছে, এবং মানুষ যে প্রতিনিয়ত তার একটা আইডি কার্ড বানাইতে গেলে বা একটা জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, এই প্রত্যেকটা কাজ তো লোকাল গভর্নমেন্টে থেকে হয়, এগুলোতে যে ব্যাহত হচ্ছে, এইটার দায়টা তো আমার উপরে আসে, যেহেতু আমি দায়িত্বে আছি। তো কিন্তু যখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এটা চলে যায়, তখন তো এটা বিভিন্ন এই যে ক্ষমতার যে কেন্দ্রগুলোর কথা আমি বললাম, সেখানে তো গিয়ে হচ্ছে আটকে যাচ্ছে। তো এখানে আমি কোনো নির্দিষ্ট দলের কথা না বলে পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের কথা বলি, এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা না বলে মিলিটারি এস্টাবলিশমেন্টের কথা বলি, যেটা গত 15 বছরে 16 বছরে তৈরি করে যাওয়া হয়েছে। এবং আমি মনে করি যে শুধু এই সরকার না, এই সরকার তো অপেক্ষাকৃত একটা দুর্বল সরকার হিসেবে পরিচিত, এই সরকার না, যে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলো, তাদের এই যে আওয়ামী যে এস্টাবলিশমেন্ট বিভিন্ন জায়গায় রয়ে গেছে, এইটার জন্য ভুগতে হবে, একটা দীর্ঘ সময় তাদেরকেও ভুগতে হবে, এবং এইটা সেটেল করাটা খুবই টাফ জব হবে পরবর্তী যে কোনো সরকারের জন্য। আমি আবার একটু জুলাই আন্দোলনের প্রসঙ্গে একটু আসি। আপনি জুলাই আন্দোলন নিয়ে আপনি বই লিখেছেন, কলাম লিখেছেন পত্রপত্রিকায়, কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই আন্দোলনে কার কৃতিত্ব কত বেশি, সেটি নিয়ে এখন মানে কয়েকদিন পর পর নতুন নতুন করে এটি আলোচনায় আসছে। সর্বশেষ জনাব নাহিদ ইসলাম, জনাব সাদিক কাইম, মানে তিনি সমন্বয়কে ছিলেন না, বা এই জাতীয় কথায় দেখা গেছে যে শিবিরের সাথেও আসলে ছাত্রদের যে দল, রাজনৈতিক দল, তারা যেটি গ্রহণ করেছেন যে এনসিপির একটি দূরত্ব সৃষ্টি হয়েছে, এনসিপির দূরত্ব বিএনপির সঙ্গেও সৃষ্টি হয়েছে, এনসিপির দূরত্ব নানা কারণে জামাতের সঙ্গেও সৃষ্টি হয়েছে, এইসব মিলে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বা বাটোয়ারা নিয়ে যে এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? অনেক সময় সরকারেরও প্রচন্ড সমালোচনা করা হচ্ছে, কোনো সময় কিংস পার্টি বলে, কোনো সময় এটা বলে, সেটাও যদি একটু মাথায় রেখে বলেন। জি না, সবার তো হচ্ছে মানে দৃষ্টিভঙ্গি এবং লেন্স তো একরকম না। মনে করেন আমি যখন জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা দিন আমি ডিটেনশনে ছিলাম। তো ওই সময়ের স্টোরিটা আমিও আরেকজন থেকে আমার শুনতে হয়েছে, বা পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় আমার দেখতে হয়েছে। প্রথমত 19 জুলাই থেকে 24 জুলাই, এবং পরবর্তীতে আবার 24 জুলাই পরে 2 দিন বেড়েছিলাম, 26 জুলাই থেকে আবার 1 আগস্ট পর্যন্ত ডিটেনশনে থাকা লাগছে। তো
আমি আসলে যেভাবে দেখছি বা আমি যেভাবে সিদ্ধান্ত নিছি, সাদিক কায়েম বলেন বা নাহিদ ইসলাম বলেন বা আরো যারা আছে, আরো যেমন ছাত্রদের রাকিব ভাই আছে, তাদের দেখার দৃষ্টিভঙ্গিটা তো এক না। মনে করেন একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যারা স্টেক হোল্ডার আছে, যাদের সাথে যোগাযোগ তখন হচ্ছিল, অন্তত 5-6 জনের সাথে যোগাযোগ করতাম। তো এখন মনে করেন আমি ছাত্রদের রাকিব ভাইয়ের সাথেও যোগাযোগ করলাম, কথা বললাম যে ভাই কালকে আমি এই প্রোগ্রামটা দিতে চাচ্ছি, আমরা কালকে অসহযোগ আন্দোলনের ডাক দিতে চাচ্ছি। সাদিক ভাইয়ের সাথেও কথা বললাম যে অসহযোগ আন্দোলনের ডাক দিতে হবে। আবার এই যোগাযোগটা কিন্তু যে আমার সাথে হচ্ছে তা না, আমার সাথেও কখনো হচ্ছে না, কখনো মাহফুজ ভাইয়ের সাথে হচ্ছে, কখনো নাহিদ ভাইয়ের সাথে হচ্ছে, বিভিন্ন স্তরে হচ্ছে। তো তখন সাদিক ভাই আমাকে একটা পরামর্শ দিল, রাকিব ভাই আমাকে একটা পরামর্শ দিল, আরো 4-5 জন আমাকে আরো তাদের মতো করে পরামর্শ দিল। এখন সাদিক ভাই যদি মনে করে যে আমি পরামর্শ দিছি বলেই এটা হয়েছে, এবং উনি বা ওনার দল যদি এটাই বলে সব জায়গায়, তো এইটা তো হচ্ছে মনে করেন যে যাদের সোশ্যাল মিডিয়া বা মিডিয়ায় ওরকম স্টাবলিশমেন্ট আছে, যাদের ওই সক্ষমতা আছে, ওই লোকবল আছে, তারা তো তাদের ন্যারেটিভটা স্টাবলিশ করার চেষ্টা করে। আবার রাকিব ভাই একটা ন্যারেটিভ দিবেন, রাকিব ভাই বলবে না আমি দিছিলাম পরামর্শটা, এই জন্য এটা হয়েছে। তো এই যে লেন্সটা তো এক এক দিক থেকে একরকম। অনেকে আছে, আরো অনেকে আছে যাদের সাথে আমাদের যোগাযোগ, তারা এটা বলেও না যে এই পরামর্শটা আমি দিছিলাম ওইটা। তো এই যে এখানে কানেক্টিং পয়েন্টটা সেন্ট্রালে আমরা ছিলাম। তো এই যে লেন্সটা ভিন্ন ভিন্ন এবং সবার অভিজ্ঞতাটা তো ভিন্ন ভিন্ন, তো সবাই তার অভিজ্ঞতাটাকে এস্টাবলিশ করার যে একটা প্রতিযোগিতা, এটার মধ্যেই নানা ডিস্টরশন, কেউ একটু বাড়িয়ে বলা, কমিয়ে বলা, এসব নিয়েই হচ্ছে এই বিতর্কটা আর কি। এইভাবেই আমি দেখি। আসিফ, একটা কথা একটু স্পষ্ট করে আমি একটু বলি যে আপনাদেরকে তো আমরা আসলে খেয়াল করছি জুলাই 2024 থেকে খেয়াল করছি যে অনেকেই বলে থাকেন, এবং এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণও পেয়েছি, যে সবচেয়ে বেশি সূক্ষ্মভাবে জিনিসগুলি বিবেচনা করতে পারেন আপনি, দ্রুত আপনি এটা বিবেচনা করতে পারেন এবং আপনার একটা মত থাকে। আপনি কি খেয়াল করছেন যে ধরেন আব্দুল কাদেরের যে ফেসবুকের যে স্ট্যাটাস পরপর যেগুলি দেওয়া হলো শিবিরের পক্ষ থেকে বা সাদিক কায়েম সাহেবের অনুসারীদের পক্ষ থেকে, এগুলির যেটা জবাব দেওয়া হলো, পরবর্তী প্রেক্ষিতে নাহিদ সাহেব যেগুলির আবার জবাব দিলেন, আবার ধরেন 5 আগস্টের স্মরণের অনুষ্ঠানে আপনাদের গুরুত্বপূর্ণ নেতারা যে কক্সবাজার গেলেন, আবার তাদেরকে যে শোকজ দেওয়া হলো, এই পুরোটা জিনিস এরকম মনে হয় না যে জুলাই আন্দোলনের, মানে আপনি লেন্স থেকে দেখা না দেখার কথা বলতেছিলেন, কিন্তু আপনার মনে হয় না যে জুলাই আন্দোলনের এক একটা গ্রুপ এক একজনের অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে? এইটা আপনার মনে হয় কিনা? দেখেন, ওই এখানে যাদের কথা বলছেন সবাই তো ইয়াং, এবং সবার বয়সই আমার মতে 30 বছরের নিচে। তো স্বাভাবিকভাবেই মানে এই বয়সের মানুষজনের মধ্যে খুব দ্রুত রিয়েক্ট করে ফেলার বা দ্রুত হচ্ছে এক ধরনের রক্ত গরম থাকার বিষয় আছে না, তো সেটার একটা রিফ্লেকশন এটা আমি মনে করি। তবে এইটা আমার মনে হয় যে ছোটখাটো বিষয়ে, বিভিন্ন স্বার্থগত বিষয় কিংবা কৃতিত্বের বিষয় হোক, কিংবা সামনে হয়তো ডাকসু আছে বা আরো কিছু বিষয়, এটা নিজেদের মধ্যে ছোটখাটো মতানৈক্য বলেই আমি মনে করি। কারণ এখনো বিগার কোশ্চেনে সবার কর্মপন্থা হয়তো ভিন্ন, যারা জুলাই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার ছিলেন, যারা অংশগ্রহণকারী ছিলেন, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে বলেন, একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্নে বলেন, আমি দেখেছি যে সবাই কাজ করছে। সবার কর্মপন্থা হয়তো ভিন্ন হতে পারে, বা কেউ এটা নিয়ে ডিবেট থাকতে পারে যে কে বেশি করতেছে, কে কম করতেছে, বা অনেক যেটা কক্সবাজার যাওয়ার কথা বললেন শোকজ, বা অনেকগুলো মনে হতে পারে যে এরা বাচ্চামি করতেছে, বা তো ওই বয়সের একটা বিষয়টা আছেই। কিন্তু আমার মনে হয় না যেটা এত বড় বিরোধ যেটা আসলে শত্রুতা বলা যায়। আমার মনে হয় যে আসিফ, আমি এই প্রসঙ্গ শেষ করছি এখানে। কেউ যে বলছেন যে এই বিরোধটা আসলে কোনো কিছুর বাটোয়ারা নিয়ে, অর্থাৎ যারা এটার কেন্দ্রে থাকবেন তারা চাঁদা, যদি আমি পজিটিভ অর্থও বলি, পার্টি চালানোর জন্য চাঁদা হোক বা অন্যান্য গুরুত্বের জন্য কোনো গুরুত্ব পাওয়া হোক, বা বড় নেতা ভবিষ্যতে হওয়ার জন্য এইটা গুরুত্বপূর্ণ, এইভাবে আপনি দেখেন কিনা? আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, বয়সের একটা, কিন্তু ওইভাবে দেখেন এই বিষয়গুলো তো আছেই। মনে করেন সবার মধ্যেও তো একটা প্রতিযোগিতা আছে, যে মনে করেন শিবির মনে করে বা জামাত মনে করে আমাদের এখান থেকে তরুণ নেতৃত্ব উঠে আসুক, তো আবার এনসিপি মনে করে যে, এনসিপি মনে করতে পারে যে যেহেতু গণঅভ্যুত্থানের অধিকাংশ নেতাই এখানে, আমরাই গণঅভ্যুত্থানের একমাত্র মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তো এইগুলো নিয়ে মতানৈক্য, মতের অমিল আছে, এবং প্রতিদ্বন্দ্বিতাও হবে সামনে ছাত্র সংসদ নির্বাচন। টাকা পয়সা দিয়ে আছে কিনা সেটা একটু বলেন, যে একদম টাকা পয়সা দিয়ে আছে কিনা? আমার মনে হয় না, টাকা পয়সা আমি অন্তত দেখি নাই এটা গুরুত্ব পাওয়া, বা হচ্ছে কারো মনে হচ্ছে গ্রিভেন্স থাকে না যে আমার কথাটা বললো না, এই কথাটা বলতে গিয়ে, কিন্তু আমি তো ওই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিলাম, এই গ্রিভেন্স গুলো থেকেই বেশি এটা শুরুটাও হয়েছে, এবং এটা দিন দিন বাড়ছে। তবে আমি মনে করি যে এই বিষয়গুলোতে আরো বেশি, মানে যদি কমিউনিকেশন থাকে জুলাইয়ের বিভিন্ন পক্ষের মধ্যে, তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো জনসম্মুখে এরকম হাস্যকর পরিস্থিতিতে আসা থেকে আসলে ইয়া করা যায়।
জনসমক্ষে হাস্যকর পরিস্থিতি। কিন্তু ঠিক আছে, আমি এই প্রসঙ্গ থেকে একটু অন্য প্রসঙ্গে যাই। অনেক সময় আপনার এবং জনাব মাহফুজ আলমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, কারণ আপনারা যেহেতু জুলাই আন্দোলনের সামনের দিককার মুখ, এবং আপনাদের বাকি বন্ধুরা যেহেতু বাকি সহযোদ্ধারা, আমি এভাবে যদি বলি, বাকি সহযোদ্ধারা যেহেতু এখন একটি রাজনৈতিক দল করেছেন, আপনারা সেখানে যাবেন কবে, কেন যাচ্ছেন না, আসলে যাবেন কিনা, সেগুলো নিয়ে নানা রকম প্রশ্ন ওঠে। আমি সেইখান থেকে আসলে সরাসরি প্রশ্ন করতে চাই যে আপনার মানে মাহফুজ আলমের উত্তর তো মাহফুজ আলম, জনাব মাহফুজ আলমের সাথে দেখা হলে নিশ্চয়ই তিনি দিবেন, কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন, পদত্যাগ করবেন কিনা, সরকারে থাকবেন কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা। অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন, ভোটও করবেন, কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান। মানে আপনি আমার খুবই প্রিয়, সেই জন্য বলি যে অনেকে বলে থাকে যে আপনি পতাকাবাহী গাড়িতে আরো কিছুদিন চড়বেন, তারপরে ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে মানে দেখেন খালেদ ভাই, পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো মানে এটা আমরা কখনো চাইও নাই, বা এটার প্রতি আমাদের ওইরকম কোনো মোহও নাই। আমার দিক থেকে বিষয়টা হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে আসছি, এবং কিছু দায়িত্ব গণঅভ্যুত্থানের সময়, সেই সময়টাতে যখন সমন্বয়করা আমাদেরকে সিলেক্ট করে তখন থেকেই দেয়া যে এই সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে রাখা, পক্ষের ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করা এবং ভয়েসটা যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা। তারপরেও যদিও অনেক অন্যান্য মিনিস্ট্রির দায়িত্ব আসছে, ফর্মাল দায়িত্ব আসছে, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে। একটা বড় মাইলফলক হচ্ছে এই যে ঘোষণাপত্রটা আমরা করতে পারলাম, জুলাই ঘোষণাপত্রটা দেওয়া সম্ভব হলো। এখনো জুলাই সনদ বাকি আছে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এটা নিয়ে বিভিন্ন ধরনের মতানৈক্য, আমাদের যে ঐকমত্য কমিশনের বাস্তবায়নের বিষয় আছে। এবং আমি মনে করি যে যেই দায়িত্ব নিয়ে এবং যাদের ম্যান্ডেট নিয়ে আমি এখানে এসেছি, সেই অনেকগুলো দায়িত্বই আমাদের পালন করা বাকি রয়ে গেছে। তো সেই জায়গা থেকে যতটুকু সম্ভব সেই দায়িত্বগুলো শেষ করতে চাই, কারণ এটা একটা ঐতিহাসিক দায় হিসেবেও থেকে যাবে যদি আমি সেটা শেষ করে যেতে না পারি আমার জায়গা থেকে। তো সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। তবে আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা মনে করি, এটা আমি আগেও বলেছি যখন বিভিন্ন সময় কথা উঠেছে, যে রাজনীতিতে সরাসরি জড়িত কারো সরকারে থাকা উচিত না, যদিও এরকম কয়েকজনই আছেন। এবং আমরা মনে করি যে নির্বাচনকালীন সরকারে, স্পেসিফিকলি নির্বাচনের কালীন সরকারে শুধু নির্বাচন করব কি করব না সেটার জন্য না, যদি আমি নির্বাচন নাও করি তাহলেও নির্বাচনকালীন সরকার আমার থাকা উচিত না, যেহেতু এটা নিয়ে কনসার্ন আছে। এবং আমাদের গণতান্ত্রিক রূপান্তরের একটা মানে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যদি 3টা ম্যান্ডেট আমি ধরি, যে বিচার, সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তর, তো গণতান্ত্রিক রূপান্তরের যেই দায়িত্ব আছে এবং সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়িয়ে চলার যে বিষয় আছে, সেখান থেকে আমি মনে করি যে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে এরকম কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না, তফসিলের আগেই তাদের। আসলে এটা আমি, মাহফুজ আলম, আরো যদি কেউ থাকেন সরকারে, আরো যারা আছেন, সবারই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা একটা বেস্ট ইলেকশন আসলে জাতিকে উপহার দিতে চাই। তো সেই জায়গায় কোনো কোশ্চেন এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা যাতে না থাকে, এটা নিশ্চিত করাটা আমি নিজের দায়িত্ব বলেও মনে করি। ওকে, তাহলে এখানে আবার দুইটা প্রশ্ন আছে। তার আগে শুধু এই লাইনে জেনে নিতে যে আপনি বলতেছেন যার রাজনীতি করার ইচ্ছা আছে বা যারা রাজনীতি থাকবেন তিনি নির্বাচন করুক আর না করুক, নির্বাচনকালীন সরকারে থাকা উচিত। আপনার কি রাজনীতি করার ইচ্ছা আছে? অর্থাৎ দেশে এই যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, 71-এর স্বাধীনতার পক্ষে কথা বলা বা কারা তার সঙ্গী হবে, কারা জঙ্গি হবে, এই জিনিসগুলি কিন্তু 78 সালের পর থেকে, বিএনপির প্রতিষ্ঠার পর থেকে বিএনপি আসলে লিড করেছে জাতিকে, বিএনপি পথ দেখিয়েছে, বিএনপি ইনক্লুশন করেছে, বিএনপি আজকে যাদেরকে মুনাফেক বলে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে, বিএনপি পলিটিক্যালি তাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বঞ্চিত করে জামাত নেতাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে, জোট করে যা করার না তাও করেছে। এখন হঠাৎ করে জামাত এত খারাপ হয়ে গেল, আমি জনাব ইশাকের সাথে একদম একমত। যদি আজকে সিনারিওতে আওয়ামী লীগ থাকতো, ওর যদি জামাতকে লাগতো, তখন কিন্তু জামাত এত খারাপ হইতো না। বিএনপির এই রাজনীতিটাকে আপনি অনেক স্বার্থবাদী, মানে আপনি আপনাদের এই রাজনীতিটাকে অনেক স্বার্থবাদিতার রাজনীতি আপনি মনে করেন কিনা? দেখুন, বিএনপি ভোটের রাজনীতি করে, আওয়ামী লীগও ভোটের রাজনীতি করে।
বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে, বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা, এবং সেই জোট গঠন আওয়ামী লীগও যেমন এক সময়ে জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে 2001 সালে গিয়ে জোট করেছে। কিন্তু গত 15 বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া, মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো, কিংবা ধরুন একেবারে লিগ্যাল ফ্রেম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলারও করা হয়েছে। বিএনপি কিন্তু 3 বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অতীতে, কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি নাই। হ্যাঁ, আমি অস্বীকার করবার কোনো উপায় নাই, বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে, বিএনপি নিজামী গাড়িতে পতাকা তুলে দিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে, এগুলো অস্বীকার করবার কিছু নেই, এগুলো ইতিহাস, এগুলো আমরা সকলেই জানি। তবে বাংলাদেশের রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসেছিল 96 সালে, তখন কিন্তু তারা তুলে দিয়েছিল নুরু রাজাকারের গাড়িতে, আমরা যদি নামটা যদি ভুল না করে থাকি, হ্যাঁ, তো তারা তুলে দিয়েছিল। সো একটা বিষয় বলেন। না, আমি কিছু বলতে চাইতেছি না, আমি শুধু মনে করাই দিতে চাচ্ছি যে মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম, কিছু হলে বিএনপি জামাতের দোষ দিত, তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ, বিএনপি জামাত কি করলো সেটার অনুসরণ কেন করেন? না না, আমি জাস্ট এটুকুই বলতে চাইছি যে দুটো দলই কিন্তু ভোটের রাজনীতিতে জোট করেছে, বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে। আমি আজকে একটা খবরের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। বাংলা আত্মরের ইতিহাস পরিবর্তনের উদ্যোগ ইউনূস সরকারের, isn't it a very alarming news? এবং সেই নিউজটার ভেতরে যখন আপনি ঢুকবেন, আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আরো দুটো দল, হ্যাঁ, এই দুটো দল ইসলামপন্থী, তাদের ব্যাপারে 71-এর এই দল তিনটার নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে। পরবর্তীতে এই ব্যাপারে জামুকা জানতোই না, যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদের মুখে এইটুকু বলা হলো যে তৎকালীন জামাতে ইসলামী এবং অন্য দুটো ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেয়া হবে। তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি, সো আমি আসলে পুরোটা পড়তে পারিনি। এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাতকে এবং জামাতের অ্যালাইড যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি। আপনি দেখুন এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার, তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত বেশি মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন শক্তি আওয়ামী লীগের মতন কোনোদিন ক্ষমতায় আসে নাই। বিকজ আওয়ামী লীগ যেটা করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র, এই প্রতিটা জিনিসকে গত 15 বছরে তারা ধ্বংস করে দিয়েছে। আমি একটু আপনার সাথে শামিল হই এই ব্যাপারে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আওয়ামী লীগ সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের যে স্পিরিটটার কথা তারা বলেছে তার বিপক্ষে তার প্রতিটা অবস্থা ছিল, কি বলে প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রকে বজায় না রাখা, মানে সমাজতন্ত্র নিশ্চিত না করা, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের ক্ষেত্রেও তারা 10-0 পেয়েছে। একদম। কিন্তু আপনি যদি একটু বিএনপির রাজনীতিটা যদি একটু বলেন একটু সুবিধা। দেখুন, বিএনপির হাত ধরে কিন্তু এই যে 4র্থ সংশোধনী, যেটা বাংলাদেশের সংবিধানের মূল স্পিরিটটাকে নষ্ট করে দেয়, একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যায়, আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায়, সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত কিন্তু বিএনপি করেছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে এসছে। আমি একবারও বলছি না যে বিএনপির শাসনামলে বাংলাদেশ বেহেশত ছিল, বাট তারপরেও তো রাজনীতির আলোচনা তুলনামূলকের ভিত্তিতেই হয় সব সময়। সো অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় ছিল তার চেয়ে বিএনপির পারফরমেন্সের দিক থেকে যদি আপনি হিসাব করেন, কোনো দল পারফেক্ট না, কিন্তু তারপরেও যদি আপনি তুলনামূলক একটি চিত্র করেন, তাহলে বিএনপির সঙ্গে আমি খুবই বিনীতভাবে বলি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো তুলনাই হয় না। আপনি দেখুন, বিএনপি 31 দফা দেওয়ার আগে ভিশন 2030 দিয়েছিল, সেটা দিয়েছিল 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খুব ইন্টারেস্টিং, বিএনপি অনেকগুলি সংস্কার প্রস্তাব করেছে, 31 দফা খুব ভালো, কিন্তু যেই বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতার খুব কাছাকাছি এসছে, তখন সকল ধরনের সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গেছে, কারণ তারা বুঝতে পারতেছে যে তাদেরকে আওয়ামী লীগের মতো করেই দেশ শাসন করতে হবে। তাদেরকে আরেকজন মানে আমি কি বলবো, মানে শেখ হাসিনাকে আদর্শ মেনেই প্রধানমন্ত্রী হতে হবে। একদম না খালেদ, আমি আপনাকে খুবই বিনীতভাবে আমি আপনার সঙ্গে ডিফার করছি।
সময় দেন, আমি বলি কেন ডিফার করছি। জি। আচ্ছা, বিএনপি যেটা বলেছে যে যেই সংস্কারগুলো মূল, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার ভারসাম্য, এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, সংবিধানে সংসদে আপার হাউস লোয়ার হাউসের প্রভিশন আনা, আর্টিকেল 70 সংশোধন করা, এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার। এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল 142 অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া, যেই সংসদে 2/3 মেজরিটির ভোট লাগবে, মানে টু থার্ড সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে। সো বিএনপি বলেছে যে যদি আগামীতে বিএনপি বা যেই দলের রাষ্ট্র ক্ষমতায় যায়, সংবিধান সংস্কার করার জন্য 2/3 মেজরিটি দরকার, তো সেই 2/3 মেজরিটি যদি তারা পায় তাহলে ডেফিনেটলি তারা এই সংস্কারগুলো করবে। বাট যে জায়গাটাতে আমি বলছিলাম যে 2016 সালে কিন্তু বিএনপি একটু যদি শেষ করেন বেঁচে পারে না, যদি একটু শেষ করেন, তবে বিএনপির এই বক্তব্য আমার কাছে বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে বিএনপি বলছিল যে বিচার বিভাগকে আলাদা করবে, সেটা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের সময়, আপনার 2001 সালে আপনি মনে থাকবেন, তিনি আলাদা করতে চেয়েছিলেন, বিএনপি বলেছিল যে ক্ষমতা এসে করবে, 5 বছর কিন্তু করে নাই। আর এখন তো ওই সময় তো করবে বলে করে নাই, এখন করবে না বলতেছে, এখন কি আর করবে জীবনে? খালেদ ভাই, আমি শুধু বলবো যে সময়ই এই কথাগুলোর উত্তর দেবে। বিচার বিভাগ স্বাধীন করবে না, এটা কি বিএনপি একবারও বলেছে? স্বাধীন বিচার বিভাগ করবে বলছিল, তারপরেও করে নাই। এটা তো সংস্কার তো করবে না, মানে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা করবে না বলছে বিএনপি, তাইলে কি আর করবে? ওইটা করবে বলছিল না, বেঁচে পারেন। আমি আপনাকে বলি, বিচার বিভাগ আলাদা করার ব্যাপারে সকল প্রস্তুতি ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আইন উপদেষ্টা হিসেবে নিয়ে রেখেছিলেন 2001 সালে। তখন এটি করতে চেয়েছিলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আসি, আমরা এটি করব। তারপরে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, বিচার বিভাগ আলাদা হতে সময় লেগেছে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আসা। তো সেটি তো তারা বলছিল যে তারা করবে, তাও 5 বছরে করে নাই। এই ক্ষেত্রে তারা বলতেছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার যে অপশন, সেটা তারা কোনোদিন মানবে না। তো যেটা মানবে না, এটাকে আর কোনোদিন করবে না? এটা করবে না। কেন করবে না আমি সেটা আপনাকে বলি। বলেছে বিএনপি এটুকু বলেছে যে পরপর দুবারের বেশি, মানে থার্ড টার্মে সে প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা বলেছে। আচ্ছা, আপনি আমাকে দেখান তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি যে দেশগুলো আছে, হ্যাঁ, সেখানে কি একটা দল তারা আগে থেকে বলে যে না, পরপর দুবারের বেশি আমরা একজনকে প্রধানমন্ত্রী করব না, বা আমরা পরপর 3 বারের বেশি একজনকে করব না, বা একবারের বেশি একজনকে করব না? এটা তো দলের নিজস্ব সিদ্ধান্ত যে তারা কাকে প্রধানমন্ত্রী করবে, কাকে প্রধানমন্ত্রী করবে না। এই স্বাধীনতাটুকুকে আমরা দলকে দিব না? হ্যাঁ, দিব। বেঁচে পারে না। আমি আপনার কাছে আবার আসবো। জনাব ইশাককে একটু শুনে আসি। শুধু আমি একটু এটা বলে রাখি, দলের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই দলের টপকে চেঞ্জ করার। আমরা গত 40 বছরে তাই দেখছি। ওয়েস্টমিনিস্টারের উদাহরণ আপনি দিলেন। ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বাংলাদেশে আইসা ওই যে, মানে আমি কি বলবো, পথিক তুমি পথ হারাই আছো, আমরা নামে বলি আর কি, যে মানে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বাংলাদেশে এসে একটা ডিফারেন্ট ডেমোক্রেসি। এটা আসলে আমাদের স্টাইল। আমি একটু জনাব ইশাকের কাছে, না আপনার কাছে আসি আমি, বেঁচে পারে না, আপনি এই বিষয়ে একটু নতুন করে একটু বলবেন। জনাব ইশাক, আমরা আজকে ডেইলি স্টার সম্পাদক জনাব মাহফুজা নামের একটি কলাম প্রকাশিত হতে দেখি, সেখানে তিনি লিখছেন, সম্প্রতি কি বাংলাদেশে এমন কিছু ঘটেছে যার কারণে আমাদের এই বিশ্বাস জোরদার হবে যে আমরা গণতন্ত্রের পথে এগোচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জোর খাটিয়ে সরকারকে হুমকি দিয়ে, আলটিমেটাম দিয়ে এবং আরও বিভিন্ন উপায়ে সরকারকে নতি স্বীকারে যারা বাধ্য করছে, তাদের কথা বাদ দিলে বর্তমান শাসন প্রক্রিয়া এমন কিছু কি রয়েছে যেখানে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হচ্ছে? জনাব ইশাক, আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই। আরো 2-1টা বিষয় আপনার কাছে জানার আছে।